অনূর্ধ্ব-16 এএফসি বাছাইয়ের প্রথম ম্যাচে হোঁচট খেল বাংলাদেশ। সৌদি আরবের কাছে 5-1 গোলে হার শাওনদের। অনুষ্ঠিত হলো সাব চ্যাম্পিয়নশিপের ড্র। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, ভুটান ও মালদ্বীপ। ভালো করতে দ্রুত প্রস্তুতি শুরুর তাগিদ মামুনুলদের। বিপিএল-এর তৃতীয় আসরের 6 দল চূড়ান্ত। বিভাগ নয়, গুরুত্ব পেয়েছে জেলা। রাজশাহী, খুলনা বাদ গেলেও নতুন দল কুমিল্লা। সমস্যার বেড়াজালে দেশের হকি। এসএ গেমসে ক্যাম্পে যোগ দিতে খেলোয়াড়দের অনুরোধ ফেডারেশনের। দল বদলের দাবিতে অনড় খেলোয়াড়রা। এবং রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নামছে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, চেলসির মতো ফেভারিটরা। লিগে রেকর্ড 100তম ম্যাচ খেলবেন লিওনেল মেসি। সারা বিশ্বের খেলাধুলাকে নিয়ে আমাদের কতই না কৌতূহল। আর সবার জন্য মাঠ ও মাঠের বাইরে খেলাধুলার নানা উত্তাপ ছড়ানোর সবশেষ খবর জানাতেই আমাদের নিয়মিত এই আয়োজন খেলার সময়। আর সময়ের এই আয়োজন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি, শান্ত বিশ্বাস। এছাড়া আপনারা জানেন সারা দেশে চলছে টাইগার জার্সি ডিজাইন তৈরির প্রতিযোগিতা, অদম্য জার্সি ডিজাইন কন্টেস্ট। সেই জার্সি নিয়ে আজ কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন রবির মিডিয়া রিলেশন ম্যানেজার আশিকুর রহমান। আশিক ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আশিক ভাই, সবচেয়ে বড় একটা জিনিস চলছে বাংলাদেশে, ক্রিকেট আবেগের খেলা বলা হয়। সেখানে জার্সির উন্মাদনা তৈরি করেছেন নতুন জার্সি ডিজাইনের জন্য আপনারা। তো তার আগে আমরা একটু জার্সি নিয়ে আমাদের একটা প্রতিবেদন রয়েছে, আমরা দেখে এসে আলোচনা করছি। ওকে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি ডিজাইন তৈরি করতে দেশব্যাপী চলছে অদম্য জার্সি ডিজাইন কন্টেস্ট, যেখানে অংশ নিচ্ছে দেশের তরুণ তরুণীরা। তবে ক্রিকেট বিশ্লেষকদের মতে ডিজাইন যেমনই হোক না কেন, জার্সি তৈরিতে প্রাধান্য দেওয়া উচিত দেশাত্মবোধকে। পাশাপাশি জার্সির রং হিসেবে জাতীয় পতাকা লাল সবুজকে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন সাবেক টাইগার অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। খেলার যে কোনো আন্তর্জাতিক আসরে একটি দেশকে বিশ্ব দরবারে পরিচিত করে সেই দেশের জার্সি। তাই সব দেশই চেষ্টা করে জার্সির মাধ্যমে তাদের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরতে। সেরকম বাংলাদেশের আবেগের খেলা ক্রিকেটে টাইগারদের জার্সিতে প্রাধান্য পায় লাল সবুজের ঐতিহ্য। তবে বিশ্বকাপের পর টাইগারদের স্পন্সর হিসেবে বেসরকারি মোবাইল কোম্পানি রবি আসার পর তারা নতুন করে জার্সি ডিজাইন তৈরিতে একটি প্রতিযোগিতার আয়োজন করে। সেজন্য তারা দেশব্যাপী শুরু করে অদম্য জার্সি ডিজাইন কন্টেস্ট, যা এখন প্রায় শেষ পর্যায়ে। তবে যে ডিজাইনটি নির্বাচিত হোক না কেন, টাইগারদের জার্সিতে অবশ্যই লাল সবুজকে প্রাধান্য দিতে হবে বলে মনে করেন ক্রিকেট বিশ্লেষকরা। যেহেতু আমরা টাইগার্স বলা হয়, টাইগার্সে যদি কোনো একটা জলছাপ থাকে ওটা তো অবশ্যই ভালো লাগবে। আর ওটাই বললাম যে আমাদের প্রপার কালারটা, যেটা আমাদের যে ফ্ল্যাগ সেই কালারটাকে আমি মনে প্রাধান্য দেওয়া উচিত, যে আমরা রেড গ্রিন আমাদের জন্য খুবই বড় একটা সিম্বল। ক্রিকেটের মাধ্যমে আমাদের যে একটা প্রচার প্রসার হয়েছে, আমি মনে করি ফার্স্ট অফ অল আমাদের জার্সিতে বাংলাদেশের যে জাতীয় রং, যেটা আমাদের জাতীয় পতাকা, সবুজের বুকে লাল সূর্য, সেটা অবশ্যই সবার আগে ফুটে ওঠা উচিত। যেহেতু আমরা টাইগার হিসেবে পরিচিত, আমাদের লাল সূর্যের মধ্য দিয়েও আমরা যদি তার মাঝখানেও যদি একটা বাঘের একটা চিত্র রাখতে পারি, সেটা রাখা যেতে পারে। এদিকে সাকিব তামিমদের জার্সির সম্মুখ ভাগে স্পন্সর কোম্পানির নামের সঙ্গে দেশ ও ক্রিকেটারদের নামকেই বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ দিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। লোগো পলিসিটা একটা বিসিবি থেকে করা যেটা লোগো অবশ্যই, কারণ বাংলাদেশের নাম ছোট না হয় না, আমার মনে হয় বড়ই থাকে মুখে, তো ওটা তো অবশ্যই থাকবে লোগো পলিসিতে। তারপরে যতটুকু কভার করা যায় সেভাবেই করবেন, যারা এই ডিজাইনটা দেখেন মার্কেটিং আছেন তারা করবেন। যে দেশের কোম্পানি হোক না কেন, যে কোনো কর্পোরেট হাউসই হোক না কেন, বাংলাদেশের ওপরে তো আর কেউ যেতে পারে না। কাজেই বাংলাদেশকে রেখে তারপরে সেটা যারা স্পন্সর আছে তাদের আরও নিচের দিকে করা যেতে পারে। বাংলাদেশ এবং প্রত্যেকটা প্লেয়ারের নাম যাতে সুন্দরভাবে বোঝা যায়। পাশাপাশি বাংলাদেশের জার্সির রঙের দিক থেকে ব্র্যান্ডিং করা উচিত বলে মনে করেন ক্রিকেট সংশ্লিষ্টরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা দেখছিলাম বাংলাদেশের জার্সি নিয়ে যে রিপোর্ট, সেই প্রতিবেদনটি, এবং আমাদের সঙ্গে আলোচনা করতে আজ উপস্থিত আছেন রবির মিডিয়া রিলেশন ম্যানেজার আশিকুর রহমান। আশিক ভাই, জার্সি নিয়ে যেমনটি দেখলেন, সাবেক অধিনায়করা বলছে জার্সির ডিজাইনের মধ্যে বাংলাদেশের দেশাত্মবোধ তুলে ধরা। আমরা যতটুকু জানি এরই মধ্যে 11টি জার্সি আপনারা সিলেক্ট করেছেন, নির্বাচন করেছেন, যে যাদের থেকে ভোট দিয়ে দর্শকরা নির্বাচিত করুন। আসলে জার্সির থিমটা আসলে রবি মানে কেন নিয়ে আসলো হঠাৎ করে? আমি আসলে আপনি আগেই বলেছেন, এবং খালেদ মাহমুদ সুজন ভাই এবং বাবু ভাই আমাদের সাংবাদিক ভাই, উনিও বলেছেন যে আসলে জার্সি হচ্ছে আমাদের দেশাত্মবোধের একটি প্রতীক। আমরা আসলে
বাংলাদেশের সাপোর্টারদেরকে বাংলাদেশের ক্রিকেটের সাথে সম্পৃক্ত করার একটা প্রক্রিয়া হিসেবে এই জার্সি কন্টেস্টটা নিয়ে এসেছি। আমাদের দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশের সাপোর্টারদের ডিজাইন করা জার্সি পরে প্লেয়াররা যদি মাঠে খেলেন তারা আরও বেশি সাপোর্ট অনুভব করবেন ওই জার্সিটি পরে। ও তার থেকেই এই জার্সি কন্টেস্টের বাংলাদেশের ক্রিকেটের কিন্তু যত পরিবর্তন হচ্ছে, যুগের পরিবর্তন বা সময়ের পরিবর্তন, জার্সিতে কিন্তু অনেক পরিবর্তন রয়েছে বা পরিবর্তন এসেছে। তো এই যে জার্সির পরিবর্তনে আসা বা জার্সির থিমের মধ্যে বা জার্সির মধ্যে যে ডিজাইন করা হবে সেখানে আসলে রবি মানে কি ধরনের জিনিসটাকে গুরুত্ব দিচ্ছেন বা আপনারা যে 11টি সিলেক্ট করেছেন কিসের উপর ভিত্তি করে বা কোন জিনিসটাকে আপনারা বড় করে দেখেছেন? আমি প্রথমে বলতে চাই যে এই জার্সি সিলেকশনের প্রসিডিউর হিসেবে যে একটা ইন্ডিপেন্ডেন্ট জাজেস প্যানেল ছিল, যেখানে বিবি বাসের মতো প্রখ্যাত যশা বিখ্যাত ডিজাইনার ছিলেন, প্লাস বিসিবি পার্টিসিপেট ছিলেন, বিসিবি থেকে ডিরেক্টর দুজন ছিলেন এবং ডিজাইন আমাদের নোবেল ভাই ছিলেন, মোস্তফা মনোয়ার ছিলেন। সো আমরা যেটা বলতে চাই যে ওনারা নিজস্ব একটি কমিটি যেটা এই 11টি জার্সি সিলেক্ট করেছে, যেখানে বেসিক্যালি আমরা লাল সবুজকেই ওনারা প্রাধান্য দিয়েছে। কারণ আমরা সব সময় দেখে এসেছি যে আমাদের জার্সিটা লাল সবুজে হয়ে থাকে এবং প্রাক্তন খেলোয়াড়রা এবং সাংবাদিকরাও সেটাই বলছে যে আমাদের লাল সবুজে প্রাধান্য থাকা উচিত। সো বেসিক্যালি আমরা সেটাকেই প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে রবি যেমন থিম থাকে আপনাদের জ্বলে উঠুন আপন শক্তিতে, আপনাদের থিমে কাজ করেন আপনারা, তো সেই ক্ষেত্রে মানে কতজন মানে জার্সি কন্টেস্টে আসলে অংশ নিয়েছিল, মানে কেমন সাড়া পেয়েছিলেন আপনারা সারা বাংলাদেশ থেকে? আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি এবং আমরা আসলেই খুবই নাড়া দিয়েছে আমাদেরকে, আমরা বলবো। কারণ হচ্ছে আমরা যখন দেখেছি ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষরা যখন ডিজাইন পাঠিয়েছে এবং বিআইটি স্কুলের কিছু বাচ্চা যারা ডিজাইন করে নিয়ে এসে আমাদের অফিসে জমা দিয়ে গেছে, এ ধরনের ঘটনাগুলো আমাদেরকে অবশ্যই অনেক নাড়া দিয়েছে। এবং আমার মনে হয় যে আমরা নিয়ার অ্যাবাউট 8000 প্লাস আমরা জার্সি ডিজাইন পেয়েছিলেন, সেখান থেকে এখন এখান থেকে 11টি সিলেক্ট করা হয়েছে। আচ্ছা, এই 11টি ডিজাইন থেকে আপনারা আসলে কিসের ভিত্তিতে চূড়ান্ত জার্সিটা করবেন এবং সেটা কি একদম যেভাবে আপনাদের সাথে চুক্তি রয়েছে সেভাবেই থাকবে নাকি আপনারা আলাদা আলাদা করবেন ফরম্যাটে, বিশেষ করে যেহেতু আন্ডার 19 এই দল? আমরা আসলে এখন আমাদের মেইন টিমের ওয়ানডে টিমের জার্সি নিয়েই কথা বলছি এবং আমাদের অক্টোবরের ফার্স্ট উইকে আমাদের গালা অনুষ্ঠানের মাধ্যমে আমরা জার্সিটি লঞ্চ করব। এখানে হচ্ছে আসলে ভোটের মাধ্যমে যে কোনো মানুষ আমাদের ভোট করতে পারেন। জার্সি কোড দিয়ে 222020 SMS করলে হবে। এছাড়াও আমাদের একটি মিনি ওয়েবসাইট রয়েছে www.wearetigers.com.bd। সো ওখানেও আমরা ভোট করতে পারবো। সো মানুষদের ভোট প্লাস জাজেসদের নাম্বারের ভিত্তিতে একটি জার্সি আমরা, তার মানে হচ্ছে মানে দর্শকদের আসলে এখানে যুক্ত বা দর্শকরা সরাসরি যুক্ত হয়ে বাংলাদেশ প্রিয় ক্রিকেটার গায়ে যে জার্সি উঠবে সেটি আসলে তারা এইটাই বেসিক্যালি শান্ত ভাই, এইটাই বেসিক্যালি আমাদের থিম ছিল যে আমরা চাই যে ক্রিকেটের যেই অনুপ্রেরণা এবং ক্রিকেটের যেই আবেগ রয়েছে বাঙালির মধ্যে তারা যাতে সম্পৃক্ত হতে পারে আমাদের এই জার্সি কন্টেস্টে। আশিক ভাই, আমরা কথা বলবো, আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, এসে আমরা কথা বলছি। দেখছেন খেলার সময়। একদিন দুদিন নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো জাদুমণি, আজ নয় কাল নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো টুনটুনি, বেঁচে থাকো টুনটুনি, বেঁচে থাকো সোনামণি। সবার সাথে আজীবন 1 পয়সা প্রতি সেকেন্ড। এবার তোমার ফোন বেঁচে থাকবে আজীবন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। খেলার সময় আরো যা দেখবেন, সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে 96 রানে হার বাংলাদেশ এ দলের। ইনজুরিতে পড়ে সফর শেষ তাসকিনের, যোগ দিচ্ছেন রাব্বি। এবং স্কুল হ্যান্ডবলের টানা দ্বিতীয় শিরোপা জিতল সেন্ট গ্রেগরিজ। ফাইনালে নারিন্দা স্কুলকে 23-31 গোলে হারালো গ্রেগরিজরা। দর্শক, আমরা আগেও জানিয়েছি আমাদের সঙ্গে কথা বলছেন রবির মিডিয়া রিলেশন ম্যানেজার আশিকুর রহমান। জার্সি নিয়ে কথা বলছিলেন তিনি। আশিক ভাই, যেমনটি বলছিলেন যে অক্টোবরে একটা বড় প্রোগ্রাম করে আপনারা জার্সিটাকে
দর্শকদের সামনে উন্মোচন করবেন। তো সেক্ষেত্রে আমরা যতটুকু জানি বা আপনাদের প্রচারের মধ্যে যেটা দেখেছিলাম যে আপনারা পুরস্কারেরও ব্যবস্থা রেখেছেন জার্সির জন্য, তো সেই ক্ষেত্রে কিভাবে আসলে পুরস্কারটা দিচ্ছেন বা আমাদের যে টপ জার্সি হবে সেটা ওয়ানডে দলের জার্সি হবে। এছাড়াও যে ডিজাইন করেছেন ডিজাইনারকে আমরা 5 লক্ষ টাকা একটি পুরস্কার দিব। আমি আসলে শান্তনু ভাই যেটা আসলে বলতে চাই যে রবি ক্রিকেটের সাথে যুক্ত হয়েছে শুধু জার্সি স্পন্সরশিপ নিয়েই না। রবি আমাদের যে মোটো আপনারা যেটা আপনি আগেই বলেছেন, জয় উঠুন আপন শক্তিতে, আমরা বিশ্বাস করি যে সমগ্র বাঙালি তাদের নিজেদের মধ্যে একটি পোটেনশিয়াল রয়েছে, তাদের দরকার রয়েছে একটু সামান্য সাহায্য দরকার থাকলে সাহায্য সহযোগিতা পেলে তারা জয় উঠতে পারবে। সো আমরা চাচ্ছি যে ক্রিকেটের সাথে আমরা শুধু স্পন্সরশিপে এই জার্সি স্পন্সরশিপ না, ক্রিকেটকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে এবং ক্রিকেটের আরো কিছু ডেভেলপমেন্টে কাজ করার জন্য। আচ্ছা, এর আগে আমরা যে জার্সি নিয়ে যখন আমরা প্রতিবেদন করি বিভিন্ন জায়গায়, যেমন বিশ্বকাপ নিয়ে করেছিলাম, তো সেখানে ফেব্রিক্স জার্সির মধ্যে প্রযুক্তির অনেক সর্বোচ্চ ব্যবহার, এসব ব্যাপারগুলো খেয়াল করা যেত। এখন বৈশ্বিক যুগে বিভিন্ন দেশে খেলতে হয়, কখনো গরম, তো এই জায়গাগুলো আপনারা কতটা গুরুত্ব দিচ্ছেন? আসলে আপনি জানেন যে জার্সি কন্টেস্টে আমাদের পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং আমরা জানি যে তাদের টেকনিক্যাল নলেজ অনেক বেশি। সো এইসব ব্যাপারগুলোতে তারা আমাদেরকে সাহায্য করবেন এবং আমরা চেষ্টা করব বাংলাদেশের জার্সির পরে যাতে খেলোয়াড়রা অনেক কমফোর্টেবল এবং তারা যেন প্রাউড ফিল করেন সেদিকে লক্ষ্য রাখার। আচ্ছা, আরেকটা জিনিস ছোট্ট করে জানতে চাই আশিক ভাই, যে আপনি বলেন ক্রিকেট ছড়িয়ে দেওয়ার জন্য রবি যুক্ত হচ্ছেন, তো রবি আসলে শুধুমাত্র জাতীয় দলের বাইরে আমরা কি কখনো দেখবো যারা বিশেষ করে বয়সভিত্তিক দল বা অন্য কোনো টুর্নামেন্টে সরাসরি রবি স্পন্সর করছে বা পৃষ্ঠপোষক, যেহেতু পৃষ্ঠপোষক অনেকটা বড় অভাব আমাদের বিশেষ করে তৃণমূল পর্যায়ে ক্রিকেটে, শুধুমাত্র কি ক্রিকেট না অন্য খেলায়ও আপনারা আসবেন? আপনি জানেন, আপনার প্রথম প্রশ্নের উত্তর দিয়ে আগে যে আমরা মহিলা দলের স্পন্সর এবং জাতীয় এ দলের স্পন্সর এবং অনূর্ধ্ব 19 দলের স্পন্সর। সো এই 3টা দল নিয়ে আমরা ভবিষ্যতে আরো কাজ করব, আমাদের প্ল্যান আছে। এবং আপনি যেটা বললেন যে অন্যান্য খেলা নিয়ে আমাদের চিন্তা ভাবনা রয়েছে কিনা, হ্যাঁ আমাদের চিন্তা ভাবনা রয়েছে। আমরা যদি কোনো অপরচুনিটি পাই, আমরা যদি দেখি যে যেখানে অপরচুনিটি আছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার, সেই জায়গায় আমরা সহায়তা করব সেই খেলাকে। আশিক ভাই, আপনাকে ধন্যবাদ। এবং আমরাও চাই যে মানে পৃষ্ঠপোষকরা এগিয়ে আসুক দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে, শুধুমাত্র ক্রিকেট নয় অন্যান্য খেলায়ও। এবং আপনারা যে জ্বলে ওঠেন আপন শক্তিতে যে জার্সি ডিজাইন করছেন, এবং আপনাদের জার্সি বাংলাদেশের এত বছরের ক্রিকেট ইতিহাসে হয়তো আকর্ষণীয় কিছু হবে। ধন্যবাদ 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 সবাইকে। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম রবির মিডিয়া রিলেশন ম্যানেজার আশিকুর রহমানের সঙ্গে। তিনি যেমনটি বলছেন, টাইগারদের এবারের জার্সি হতে পারে অনেক বেশি আকর্ষণীয়, অনেক বেশি দেশাত্মবোধ এবং ঐতিহ্যের ধারক হিসেবে। এবার ফুটবলের খবর। অনূর্ধ্ব 16 এফসি কাপ বাছাই পর্ব, আগের লিড নিয়েও শেষ পর্যন্ত পারল না বাংলার কিশোররা। শক্তির বিচারে এগিয়ে থাকা সৌদি আরব 5 গোলে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশকে। এতে চূড়ান্ত পর্বে খেলাটা এখন অনেক কঠিন হয়ে গেল শাওনদের। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব দখলের পর বাংলাদেশের কিশোর ফুটবলারদের লক্ষ্য ছিল এএফসি অনূর্ধ্ব 16 এর বাছাই পর্বে ভালো ফলাফল করা। সেই লক্ষ্য নিয়েই শক্তিশালী সৌদি আরবের অনূর্ধ্ব 16 দলের মুখোমুখি হয় স্বাগতিকরা। দুর্দান্ত ফর্মে থাকা শাওননিপুরা ম্যাচের শুরু থেকেই দ্য ফ্যালকনসদের আক্রমণের চাপে রক্ষণাত্মক ফুটবল খেলতে থাকে। তবে খেলার 29 মিনিটে ঝটিকা আক্রমণের প্রতিপক্ষ গোলরক্ষক আল আসমানিকে ফাঁকি দিয়ে গোল করে বাংলাদেশকে লিডের খুশি এনে দেন স্ট্রাইকার সারওয়ার জামান নিপু। তবে এরপরই মধ্যপ্রাচ্যের দেশটি গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে, তাই সাফল্য পেতেও দেরি হয়নি তারিক সুলাইমানদের। 39 মিনিটে বাংলাদেশের গোলরক্ষক ফয়সাল কর্নার কিককে ফিরিয়ে দিলেও পরবর্তীতে জটলার মধ্যেই অতিথিদের অধিনায়ক আলমাস বলকে জালে পাঠিয়ে খেলায় সমতা নিয়ে আসেন। প্রথমার্ধের খেলায় সমতা থাকলেও দ্বিতীয়ার্ধে গোলাম জিলানির শিষ্যদের রক্ষণভাগ ছন্নছাড়া করে ফেলে সৌদি আরবের স্ট্রাইকাররা। ম্যাচের 50 মিনিটে তারিককে ডিবক্সের বাইরে অবৈধভাবে বাধা দেয়ায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্বাগতিকদের গোলরক্ষক ফয়সাল। 10 জনের দলে পরিণত হয় বাংলাদেশ। এরপরই ম্যাচের পুরো চিত্র পাল্টে যায়। 51 মিনিটে তারিকের গোলে লিড পায় সৌদি আরব, ফলে আবারও রক্ষণাত্মক ফুটবল খেলতে শুরু করে স্বাগতিকরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। ম্যাচের 63 মিনিটে অতিথিরা পায় পেনাল্টি, যার থেকে গোল করে দলের লিড 3-1 করেন মালিক। এরপর ম্যাচ শেষের 10 মিনিট পুরোটাই ছিল তারিক আলমাজদের দখলে। 84 মিনিটে আল দোসারি ও 89 মিনিটে আল আবদানের গোলে 5-1 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আব্দুল্লাহ আল আবদালির শিষ্যরা। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার ম্যাচের শুরুটা স্বাগতিকদের পক্ষে থাকলেও শেষ পর্যন্ত বড় পরাজয়ের স্বাদ দিতে হলো বাংলার কিশোরদের, যার ফলে এএফসি অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ ফিকে হয়ে আসলো বাংলাদেশের জন্য।
তবুও প্রত্যাশা, পরবর্তী ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভালো ফুটবল খেলবে বাংলার কিশোর টাইগাররা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ চূড়ান্ত হলো 6টি দলের অংশগ্রহণ। এবারের আসরে নতুন দল কুমিল্লা, বাদ পড়েছে রাজশাহী ও খুলনা। ঘরোয়া ক্রিকেটের এই জনপ্রিয় আসরটি আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে 22 নভেম্বর, আর 24 নভেম্বর মিরপুর স্টেডিয়াম উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে এখনও চূড়ান্ত হয়নি আসরের সূচি। দুপুরে মিরপুরে সাংবাদিকদের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিপিএল এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান। গেল কদিন হলোই দারুণ কৌতূহল, আসন্ন বিপিএল এ ঠিক কতগুলো দল অংশ নিবে। কেউ 7-8, কেউ বা ধারণা করেছিল 5-6টি দল। ক্রিকেট বোর্ডও অবশ্য ফ্রাঞ্চাইজিদের নির্ধারিত সময় দিয়েও অপেক্ষা করেছিল বেশ কিছুদিন। অবশেষে সব যাচাই বাছাই শেষে গেল আসর থেকে একটি দল ছেটে ফেলেছে ক্রিকেট বোর্ড। আর শেষ পর্যন্ত নানা জটিলতায় বাদ পড়ল পুরনো 3 ফ্রাঞ্চাইজি, যোগ হয়েছে সমান 3। আমাদের ওপেনিং সেরেমনি হবে 22 নভেম্বর সানডে। গতবার যে শিক্ষাটা হয়েছে আমাদের, এই জন্য আমরা কিন্তু যারাই আপনার আসছে নেক্সট বিপিএল এর জন্য একটা ফিনান্সিয়াল গ্যারান্টি কিন্তু তাদেরকে দিয়ে আসতে হয়েছে। গেল আসরে নানা কাণ্ডে ঢুসকে হুশে ফিরেছে বিসিবি, তাই তাদের দাবি প্রত্যেক ফ্রাঞ্চাইজির সাথে চুক্তির ভিত্তি বেশ পোক্ত। সে আস্থা আর বিশ্বাস থেকে পরবর্তী আসরে দলের সংখ্যা বাড়ানোর ইচ্ছা ক্রিকেট বোর্ডের। এখন আমরা যে টিমগুলো দিচ্ছি এটা কিন্তু 4 বছরের জন্য, 4 বছর পর এটা আবার রিনিউয়েবল, আলাপ আলোচনার মাধ্যমে এটা রিনিউয়েবল হবে। সো এখন আমাদের 6টা দিচ্ছি, এরপরে আমরা ইভেন্চুয়ালি প্রতি ইয়ার হয়তো টিম বাড়িয়ে এটা হাইয়েস্ট 10টা পর্যন্ত যাবো আর কি। অন্যদিকে পাকিস্তান ও ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর, পাকিস্তানে বাংলাদেশ নারী ক্রিকেট দল না পাঠালে নাকি পিসিবি দেশটির খেলোয়াড়দের বিপিএল এ অংশ নিতে দিবে না। যদিও এমন খবর উড়িয়ে দিল ক্রিকেট বোর্ড। ফিনান্সিয়াল ইস্যুস নিয়ে কোনো সমস্যা ছিল আমাদের, সেগুলো কিন্তু আমরা মিটিয়ে দিয়েছি। তো এরপরে কিন্তু কোনো সময় আমাদের তাদের সাথে কোনো করসপন্ডেন্সে বা কোনো আমাদের আলাপ আলোচনায় কোনো সময় কোনো কন্ডিশন দিয়ে তারা বিপিএল এর টিম পাঠাবে কি পাঠাবে না এরকম কিছু কিন্তু কোনো ইস্যু রেজ করেনি কেউ। এদিকে ফিক্সিং বিষয়ে বিপিএল এর গেল 2 আসর আলোর মুখ দেখেনি, তাই পূর্বের অভিজ্ঞতা থেকে এবার দেশের ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসনও সচেতন নিয়মিত আসর আয়োজনে। আইডেন্টিফাই করি এবং এটার বিচার প্রক্রিয়া পুরোটা শেষ করি। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। ভারত বাংলাদেশ এই দলের ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের কাছে 96 রানে হেরেছে বাংলাদেশ। বেঙ্গালুরুতে টস জিতে আগে ব্যাট করে স্বাগতিকরা 7 উইকেটে করে 322 রান, জবাবে 226 রানে গুটিয়ে যায় মুমিনুলরা। ভারতের চেন্নাইস্বামী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নামা ভারতের শুরুটা ভালো হয়নি। অধিনায়ক উন্মুক চাঁদ আউট হন 16 রান করে, কিন্তু এরপর দ্রুত ফিরে যান মনীষ পান্ডে, সুরেশ রায়না ও যাদব। পরে ভারতের ব্যাটিংয়ের হাল ধরেন স্যামসন ও গুরকিরাত সিং। স্যামসন করেন 73 রান ও গুরকিরাত সিং করেন 65 রান, আর স্বাগতিকরা পায় 322 রানের বড় সংগ্রহ। বাংলাদেশের পক্ষে শফিউল ও নাসির 2টি করে এবং তাসকিন আরাফাত সানি পান 1টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নামা টাইগাররা শুরুটা ভালো করতে পারেনি। সৌম্য 9 রান, রনি 13 রান ও আনামুল 0 রানে ফিরলে বিপাকে পড়ে বাংলাদেশ। শেষে মুমিনুর 19 রান, সাব্বির 25 রান, লিটন দাস 75 রান, নাসির 52 রান করলেন 226 রানেই অল আউট হয় বাংলাদেশ এই দল। এদিকে ভারত সফর শেষ হয়ে গেল পেসার তাসকিনের। বেঙ্গালুরুতে ভারত এই দলের বিপক্ষে প্রথম ওয়ানডের দিন বল করার সময় হঠাৎ ইনজুরিতে পড়েন টাইগার এই পেসার। তার পরিবর্তে মুমিনুলদের সঙ্গে যোগ দিচ্ছেন আরেক পেসার কামরুল ইসলাম রাব্বি। চিন্নাস্বামী স্টেডিয়ামে সুরেশ রায়নাদের বিপক্ষে বল করেন তাসকিন। মাত্র 5 ওভার বল করার পর পুরনো সাইড স্ট্রেন আবারও ব্যথা পান এই পেসার। এতে মাঠ থেকে উঠে যেতে হয় তাসকিনকে। তবে এই 5 ওভারে 46 রান দিয়ে 1 উইকেট নিয়েছিলেন তিনি। এদিকে বিসিবি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তাসকিনের ইনজুরি বিষয়টি নিশ্চিত করেছেন। তাসকিন ইনজুরিতে পড়ায় বাংলাদেশ এই দলে জায়গা পেলেন আরেক পেসার রাব্বি, আর তাসকিনকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হচ্ছে। দুদলের সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 18 সেপ্টেম্বর। অনুষ্ঠিত হয়েছে 11তম সাফ ফুটবলের ড্র, যেখানে গেল আসরে চ্যাম্পিয়ন আফগানিস্তান, মালদ্বীপ ও ভুটানের সাথে বাংলাদেশের ঠাঁই হয়েছে বি গ্রুপে। বুধবার ভারতের দিল্লিতে এই ড্র অনুষ্ঠিত হয়। এছাড়া এই গ্রুপে স্বাগতিক ভারতের সাথে আছে পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। আগামী 23 ডিসেম্বর থেকে ভারতের কেরালায় দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টটি শুরু হবে। 24 ডিসেম্বর আফগানিস্তান, 26 ডিসেম্বর মালদ্বীপ ও 28 ডিসেম্বর ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। 1993 সাল থেকে শুরু হওয়া সাফ ফুটবলের সবচেয়ে সফল দল ভারত, জিতেছে 6টি শিরোপা। এছাড়া বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের আছে 1টি করে শিরোপা। 2003 সালে ঘরের মাঠে মালদ্বীপকে হারিয়ে প্রথমবারের মতো সাফ ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছিল লাল সবুজের প্রতিনিধিরা।
এদিকে কঠিন গ্রুপে পড়লেও সাব ফুটবলে ভালো করবে বাংলাদেশ এমন আশার কথা বললেন জাতীয় দলের ফুটবলাররা। তবে এই জন্য এখন থেকেই বাফুফেকে দীর্ঘমেয়াদী প্রস্তুতির পরিকল্পনা করার আহ্বান জানান তারা। পাশাপাশি অংশ নিতে চান বেশি বেশি আন্তর্জাতিক ম্যাচেও। এদিকে গ্রুপের প্রতিপক্ষরা শক্তিশালী হলেও সাব চ্যাম্পিয়নশিপের এবারের আসরে জয় ভিন্ন অন্য কিছুই ভাবছে না কোচ ফাবিও লোপেজ। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পথ চলাটা প্রায় 2 যুগের। সময়টা বেশ দীর্ঘ হলেও দক্ষিণ এশিয়ার ফুটবলে কেবল একবারই শিরোপা জয়ের মুকুট পড়েছিল বাংলাদেশ। 2003 সালের সেই সাফল্যের পর পার হয়েছে আরো এক যুগ, কিন্তু এখনো এই অঞ্চলে বাংলাদেশের খুঁটিটা বেশ নড়বড়েই বলা চলে। একবার চ্যাম্পিয়ন হওয়া ছাড়াও সাফ ফুটবলে দুবার রানার্স আপের কৃতিত্ব আছে বাংলাদেশের, কিন্তু সাফের গেল 2 আসরে বাংলাদেশের দৌড় সীমাবদ্ধ ছিল গ্রুপ পর্ব পর্যন্ত। সেই শঙ্কা আছে এবারও, কেননা গ্রুপ পর্ব উতরে সেমিফাইনালের টিকিট পেতে হলে ভুটানের পাশাপাশি মামুনুলদের হারাতে হবে বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তান অথবা মালদ্বীপের যে কোনো একটিকে। তবে প্রস্তুতিটা যথেষ্ট হলে এটা সম্ভব বলে মানছেন ফুটবলাররা। সাফ অনেক ইম্পর্টেন্ট একটা টুর্নামেন্ট আমাদের জন্য, অনেকে বিশ্বকাপ বলে থাকে মানে দক্ষিণ এশিয়ার, তো যেহেতু এটা দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ এবং আমাদের কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা মর্যাদার লড়াই, আমাদের প্রিপারেশনটা এমন হওয়া উচিত ওখানে গিয়ে আমরা ভালো কিছু যাতে করতে পারি। 4 মাস আগে গ্রুপটা জানতে পেরেছি, এখন আমাদের হাতে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচও আছে, টাইমও আছে নিজেদের রেডি করার জন্য। আমি বলবো প্রপারলি যদি রেডি হই, যে একজন চ্যাম্পিয়ন টিম হিসাবে চ্যাম্পিয়ন টিমের মতো ওইভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে। এদিকে সাফের আগে বিশ্বকাপ বাছাইয়ের 3টি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। সম্ভাবনা আছে মালদ্বীপে অনুষ্ঠেয় 4 জাতির টুর্নামেন্টে অংশ নেয়ারও। সব মিলিয়ে প্রস্তুতিটা ভালোই হওয়ার কথা লাল সবুজ জার্সিধারীদের, তাই কোচের বাজিটাও মামুনুলদের পক্ষেই। এটা ঠিক যে আমাদের গ্রুপ বেশ কঠিন, কিন্তু আমি এগুলো নিয়ে ভাবতে চাই না। আমার চিন্তা শুধু এক জায়গায়, তা হলো জয়, আর আমি মনে করি এটাই হবে। আগামী 23 ডিসেম্বর থেকে ভারতের কেরালায় অনুষ্ঠিত হবে সাফ ফুটবলের নবম আসর। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। আর কিছুক্ষণ পর গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা, চেলসি ও বায়ার্ন মিউনিখের মতো ইউরোপিয়ান ক্লাব ফুটবলে সেরা ক্লাবগুলো। রোমার মাঠ অলিম্পিকোতে আতিথ্য নেবে আসরে বর্তমান চ্যাম্পিয়ন বার্সা। এই ম্যাচ দিয়ে লিগের 100তম ম্যাচ খেলবেন লিওনেল মেসি। এছাড়া ইসরায়েলের ক্লাব ম্যাকাভি তেল আবিবকে আতিথ্য দেবে চেলসি। অন্যদিকে বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে গ্রিক চ্যাম্পিয়ন অলিম্পিক আওয়াসের। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের লড়াইয়ে একই রাতে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠ কাঁপাতে দেখা যাবে স্প্যানিশ লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনা, ইপিএল সেরা চেলসি ও বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে। তাই ফুটবল ভক্তরা হয়তো মুখিয়ে আছেন জমকালো ফুটবলীয় রাত্রি দেখার অপেক্ষায়। স্তাদিও অলিম্পিকোতে রোমা আতিথ্য দেবে আসরে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাকে। কিন্তু আলোচনার কেন্দ্রে রয়েছে বার্সার প্রাণভোমরা আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির 100তম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের রেকর্ড ও মাদ্রিদিস্তান তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াই। তবে CR7কে স্পর্শ করতে এই ফুটবল জাদুকরকে প্রতিপক্ষের জালে বল জড়াতে হবে 3 বার। যদিও অনুপ্রেরণার অভাব নেই চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ 5টি হ্যাটট্রিকের মালিক মেসির। এদিকে ইনজুরির কারণে দানি আলভেস, থমাস ভার্মালেন কিংবা ক্লদিও ব্রাভোকে না পেলেও বার্সার জন্য স্বস্তির কারণ হলো সাসপেনশনের খরা কাটিয়ে জেরার্ড পিকের দলে ফেরা। সেই সাথে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 11 ম্যাচের 10টিতেই জয়ের রেকর্ড আছে স্প্যানিশ জায়ান্টের। এছাড়া এই রোমাকেই হারিয়ে গেল আগস্টে হুয়ান গ্যাম্পার ট্রফি জিতেছিল কাতালানরা। তাই এ ম্যাচে জয় তুলে নিয়ে শিরোপার মিশনে এগিয়ে থাকতে চাইবে লুই এনরিকের দল। অন্যদিকে স্ট্যামফোর্ড ব্রিজে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন চেলসি আতিথ্য দিচ্ছে ইসরায়েলের ক্লাব ম্যাকাভি তেল আবিবকে। লিগের শেষ 3 ম্যাচেই হারের স্বাদ পাওয়া চেলসি ইসরায়েলের এই দলটির বিপক্ষে এর আগে কখনো মুখোমুখি হয়নি। তাছাড়া এর আগে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ 35 ম্যাচের মাত্র একটিতেই যে হারের স্বাদ পেয়েছে ব্লুজরা। তাই হোসে মরিনহোর দল চাইবে এই ম্যাচটিতে জয় তুলে নিয়ে হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে। দিনের অপর ম্যাচে অলিম্পিয়াকোসের মাঠ স্তাদিও জর্জিয়াসে স্বাগতিকদের মুখোমুখি হবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে অলিম্পিয়াকোসের বিপক্ষে নিজেদের 300তম ম্যাচে মাঠে নামার অপেক্ষায় বাভারিয়ানরা। দুদলের শেষ 5 ম্যাচের 4টিতেই জয় পেয়েছে। যদিও এটি প্রথম সাক্ষাৎ দুদলের, তবে বুন্দেসলিগার নতুন মৌসুমে এখন পর্যন্ত জয়ের ধারায় থাকা পেপ গার্দিওলার শিষ্যরা চাইবে গ্রিক চ্যাম্পিয়নদের বিপক্ষে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সূচনা করতে। ফারজানা মুমু, সময় সংবাদ। এবার হ্যান্ডবলের খবর। নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে তৃতীয়বারের মতো স্কুল হ্যান্ডবলের টুর্নামেন্টে শিরোপা জিতেছে সেন্ট গ্রেগরিজ হাই স্কুল। শহীদ ক্যাপ্টেন মনসুর আলী নারিন্দা হাই স্কুলকে 31-23 গোলে হারিয়ে শিরোপা ধরে রেখেছে সেন্ট গ্রেগরিজ। তৃতীয় হয়েছে সানিডেল স্কুল। টুর্নামেন্টে সেরা হয়েছে নারিন্দার স্কুলের মনির।
বাদ্যের তালে তালে সমর্থকদের গগন বিদারী চিৎকার শুনে বোঝার উপায় নেই কোনো আন্তর্জাতিক ম্যাচ নয়, চলছে স্কুল হ্যান্ডবলের ফাইনাল ম্যাচ। টানটান উত্তেজনায় বাড়তি উন্মাদনা যোগ করেছেন এই কিশোর সমর্থকরা। আর হবেই না কেন, ফাইনালে যে 7 বারের সাবেক চ্যাম্পিয়ন নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়ের মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন সেন্ট গ্যাগরিজ হাই স্কুল। জমজমাট লড়াইয়ে প্রথমার্ধ 15-14 গোলে এগিয়ে থাকে গ্যাগরিজ স্কুল। দ্বিতীয়ার্ধে সাবেক চ্যাম্পিয়নদের কোনো সুযোগ না দিয়ে 31-23 গোলে টানা দ্বিতীয়বারের মতো স্কুল হ্যান্ডবলের শিরোপা জেতে বর্তমান চ্যাম্পিয়নরা। সেই সাথে ব্যক্তিগত দুর্দান্ত পারফরমেন্স দিয়ে জাতীয় দলের কোচ ও সংগঠকদের নজর কেড়েছেন এই কিশোররা। আমন্ত্রণ পেয়েছেন জাতীয় দলের হয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার। কিন্তু ফেডারেশনের দৈন্যদশা কিংবা এদেশে হ্যান্ডবলের তুলনামূলক কম জনপ্রিয়তার কারণেই হয়তো পেশাদার হ্যান্ডবল খেলোয়াড় হতে মিশ্র প্রতিক্রিয়া এই কিশোরদের। ফেডারেশন এখনো অনেকভাবে করতেছে, বাট এখন দেখা যায় যে আমাদের প্যারেন্টসরা কখনো এইসব স্পোর্টসকে কখনো ইমপ্রুভমেন্ট দেয় না, আমাদের কখনো এনকারেজ করে না যে তোমরা গিয়ে খেলো। তো সেই কারণে আমরা এখনো ফ্যাসিনেশনের কারণে এই স্পোর্টসগুলো এখনো খেলি। পড়ালেখার পাশাপাশি খেলাটা চালাই যেতে পারে, কারণ পড়ালেখা ছাড়া তো খেলা করলে হবে না। দরিদ্র কথা না, কথা হলো আমি ন্যাশনাল টিমে খেলতে পারবো, দেশকে অনেক দূরে নিয়ে যেতে পারবো, এটাই হলো। প্যারেন্টসরা যেটা বলবে সেটা করবো। ফ্যাসিলিটিস না থাকলে বললেই হয়, এই ফ্যাসিলিটিস যে পাবো সেরকম ফ্যাসিলিটিস দেখা যায় না। তো যদি কিছু করতে হয় অবভিয়াসলি খুবই ট্রাই করতে হবে। এবারের স্কুল হ্যান্ডবলে অংশ নিয়েছিল দেশের 18টি স্কুল। শায়লা পারভিন, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের হকির খবর। হকির দলবদল ইস্যুতে ক্যাম্প বর্জন করা খেলোয়াড়দের প্রয়োজনে জাতীয় স্বার্থ বিবেচনা করে যোগদানের অনুরোধ করা হয়েছে, এমনটাই জানিয়েছেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনভির আদিল খান। পাশাপাশি তিনি আরও জানান, জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আপাতত বিদেশিদের চেয়ে দেশীয় কোচদেরই বিবেচনা রাখছে ফেডারেশন। অন্যদিকে খেলোয়াড়দের দাবি, লিগ এই মৌসুমে হোক কিংবা না হোক, দলবদল না হলে ক্যাম্পে ফিরবেন না তারা। আন্তর্জাতিক সূচিতে বাংলাদেশের ব্যস্ত মৌসুমী অপেক্ষা করছে সামনে। অনূর্ধ্ব-18, অনূর্ধ্ব-21 সহ জাতীয় দলের অংশ নেওয়ার কথা রয়েছে আন্তর্জাতিক টুর্নামেন্টে। সেজন্য ডাকা হয়েছিল ক্যাম্পও, কিন্তু ঘরোয়া হকির অস্থিরতা স্বাভাবিকভাবেই ছাপ ফেলেছে সেখানে। দলবদল ইস্যুতে এরই মধ্যে ক্যাম্প বর্জনও করেছেন ডাক পাওয়া বেশ কিছু খেলোয়াড়। অবস্থা বেগতিক দেখে ক্যাম্প স্থগিত করেছে ফেডারেশন। পরবর্তী কার্যনির্বাহী কমিটির সভায় এই অচল অবস্থা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানালেও ধীরে ধীরে নমনীয় হয়ে এসেছে ফেডারেশনের কর্মকর্তাদের কণ্ঠ। দেশের স্বার্থ বিবেচনা করে খেলোয়াড়দের ক্যাম্পে যোগ দিতে অনুরোধ করা হবে, এমনটাই জানালেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক। আর তার মতে প্রধান কোচ ইস্যুতে বিদেশিদের চেয়ে দেশীয়দেরই বিবেচনা করছে ফেডারেশন। আমরা ওয়ার্কিং কমিটি থেকে আবার হয়তো প্লেয়ারদের রিকোয়েস্ট করবো আর কি, যে ফর গ্রেটার ন্যাশনাল ইন্টারেস্ট ওরা যেন ক্যাম্প জয়েন করে। আর প্লেয়ারদের যে ক্ষতিটা হয়ে গেছে সেটা তো এখন আমি বা আমার ফেডারেশনের মনে হয় না যে এটা পূরণ করার ক্যাপাবিলিটি আছে। কারণ কিছু প্লেয়ার তো আছে আমাদের দরকারি, এমনি যে একেবারে 100% নতুন টিম নিয়ে যাব, হয়তো ওরকম একটা ইন্টারন্যাশনাল বাইরে যাব, যখন ওরকম একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আমাদের ফুল স্ট্রেংথ নিয়ে যাওয়া উচিত। দেশি কোচের একটা আমাদের কোচিং প্যানেল আছে, প্যানেলটা ওরা রেকমেন্ড করলে আমরা কি ওইটাকে ফলো করব না আমরা আরো উন্নত কোচের দিকে যাব, সেটা আমাদের ওয়ার্কিং কমিটি মিটিং এর ডিসিশন। অন্যদিকে এই মৌসুমে ঘরোয়া লিগ যে মাঠে গড়াচ্ছে না সেটি নিশ্চিত জেনেও শুধুমাত্র দলবদলের প্রত্যাশায় ক্যাম্প বর্জনের দাবিতে অটল রয়েছে খেলোয়াড়রা, যেখানে শুধুমাত্র আর্থিক সচ্ছলতা অর্জনই তাদের বর্তমান চাহিদা। যদি ওনারা অনুরোধ করে তাহলে আমরা সবাই মিলে ডিসিশন নিব যে কি করতে পারি ওটা নিয়ে। 2 বছর ধরে কোনো দলবদল নাই, তো আমরা আর্থিকভাবে একটু ক্ষতিগ্রস্ত এটা নিয়ে, কারণ কোনো খেলা নেই, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট থাকলেও ওইভাবে আমরা পারিশ্রমিক পাই না। আমাদের ইন্টেনশনটা হচ্ছে দলবদলটা দেখ, সেটা জানুয়ারি থেকে ফেব্রুয়ারি থেকে খেলা লিগ কবে হবে সেটা লিগ কমিটি দেখবে, কিন্তু আমরা চাচ্ছি এই বছরের মধ্যে বা তারা যেদিন হোক আমাদের দলবদলটাতে ইনশিওর করে যে এই ডেটেই দলবদল হবে। সব মিলিয়ে এই ঘোলাটে পরিস্থিতিতে ফেডারেশনের ভূমিকা কি হবে সেদিকেই তাকিয়ে রয়েছেন খেলোয়াড়রা। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। এদিকে বুধবার অনুষ্ঠিত হয়েছে মালিক চূর্ণ স্মৃতি হকি টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল, যেখানে বর্ণক সমাজকে 2-0 গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ওল্ড ঢাকা টাইগার্স। ম্যাচে ওল্ড ঢাকা টাইগার্সের হয়ে খেলেছেন জাতীয় দলের 2 তারকা খেলোয়াড় পুষ্কর খিসামিমো ও অজিত ঘোষ। এছাড়া জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড় তৈয়ব রেজা ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। পাশাপাশি রাকিব ও জনের মতো সাবেক ও বর্তমান তারকারাও খেলেছেন ওল্ড ঢাকা টাইগার্সের হয়ে। ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আসলে দ্বিতীয় সেমিফাইনালে রাসেল মাহমুদ জিমির দল গোলাম মুস্তফা লেনের প্রতিপক্ষ 619 টিম। এ পর্যায়ে খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অনূর্ধ্ব-16 এফসি বাছাইয়ের প্রথম ম্যাচে হোঁচট খেল বাংলাদেশ। সৌদি আরবের কাছে 5-1 গোলে হার শাওনদের।
অনুষ্ঠিত হলো সাব চ্যাম্পিয়নশিপের ড্র। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, ভুটান ও মালদ্বীপ। ভালো করতে দ্রুত প্রস্তুতি শুরু করার তাগিদ মামুনুলদের। বিপিএল এর তৃতীয় আসরের 6 দল চূড়ান্ত। বিভাগ নয়, গুরুত্ব পেয়েছে জেলা। রাজশাহী, খুলনা বাদ গেলেও নতুন দল কুমিল্লা। সমস্যার বেড়াজালে দেশের হকি। এসএ গেমসের ক্যাম্পে যোগ দিতে খেলোয়াড়দের অনুরোধ ফেডারেশনের। দল বদলের দাবিতে অনড় খেলোয়াড়রা। এবং রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নামছে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, চেলসির মতো ফেভারিটরা। লিগে রেকর্ড ১৭তম ম্যাচ খেলবেন লিওনেল মেসি। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।